আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপদায়িতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই। বিজ্ঞপ্তি: বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে, মানে 12টা থেকে 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা বলুন তো, ইউনূস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে? হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে, আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না? মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা? এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত, তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে, তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না। দেশের মানুষ এতটাই উদ্বেগহীন, শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইউনূস মহাজন? আমরা তো জানি যে ইউনূস মহাজনের চেষ্টাটাই তাই, যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে, সরকার নিয়ে কথা না বলে, কোনো রাজনৈতিক দল না থাকে, এবং সে কারণেই তার এই -2 থিওরি 1-11-তে শুরু করেছিল, এখন আবার নতুন করে দেখা দিয়েছে, এখন আবার -4 হয়ে যাচ্ছে, মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে, মাইনাস আওয়ামী লীগ, মাইনাস বিএনপি। তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন, জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন। মজার ব্যাপার হলো, ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে। প্রথম কথা হলো, অনেকে বলছেন যে আগামীকাল 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন, কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই। ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর, সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না, অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য, যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন। তাতে সরকারের ওপর থেকে দায় কমে যাবে, বা সরকার বলতে পারবে আমরা তো 4-5 দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য, তিনি তো আর আসেননি। মানে তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়, এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসেবে প্রচার করা সম্ভব হবে। এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে, এটা এক ধরনের বক্তব্য। যা কিছুই হোক, দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা, তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনূস সরকার, এবং অত্যন্ত ফিসিয়ে কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে। একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানও এর জন্য দায়ী। তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাচটার ভেতর থেকে বের করতে পারতেন, কিন্তু কেউই সেটা করেননি। বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই, সবাই, যেটা হয়তো ইউনূস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। দর্শক, তালেবান নেতা মোল্লা নূর আহমদ নূর এখন ঢাকায়, এখন বলতে গত 7 দিন 8 দিন ধরে তিনি ঢাকায় আছেন। তিনি আফগানিস্তানের তালেবান সরকারের একজন শীর্ষ কূটনীতিক, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক। মোল্লা জাওয়ান্দি নামে আসলে তিনি অধিক পরিচিত।
তালেবান সরকারের এশিয়া বিষয়ক নীতি নির্ধারণে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তো যেটা বললাম যে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় আছেন, ঢাকায় ঘুরছেন, ঢাকার আশপাশের এলাকায় ঘুরছেন, বিভিন্ন কওমি মাদ্রাসায় যাচ্ছেন, নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন, ঢাকার কয়েকজন রাজনীতিক এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করছেন। এই যে এত এত কিছু করছেন, আফগানিস্তানের একজন মোটামুটি উঁচু পর্যায়ের একজন নেতা বা কূটনীতিক বা ব্যক্তিত্ব বাংলাদেশে এসেছেন, কেন এসেছেন, কার আমন্ত্রণে এসেছেন, কি করছেন, কয়দিন থাকবেন, তার সফর বৃত্তান্ত, এটি কিন্তু আপনি মূলধারার গণমাধ্যমে সেভাবে পাবেন না। কেন, এর কোনো ব্যাখ্যা কিন্তু আমি জানি না। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, তারা যখন জিজ্ঞাসা করেছেন, তাদের কাছেও মোল্লা জাওয়ান্দির সফর বিষয়ে কোনো তথ্য নেই বলে তারা জানিয়েছেন। এবং ওই গণমাধ্যম বাংলাদেশে আফগান দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা মিস্টার আফনানের সঙ্গে কথা বলেছেন। মিস্টার আফনানও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেই সূত্রগুলো বলছে তিনি মানে মোল্লা জাওয়ান্দি ঢাকায় কিছু রাজনৈতিক এবং মাদ্রাসা ভিত্তিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন, করে চলেছেন। তিনি বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঙ্গে, বিখ্যাত ব্যক্তি। যে বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক এবং বেফাকের মহাসচিব মাহফুজুল হক। তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতা। এসব তথ্য পাওয়া যাচ্ছে। যে কারণেই এই মোল্লা জাওয়ান্দির গতিবিধি এবং কর্মতৎপরতায় সংশ্লিষ্ট সব মহলে ব্যাপক আলোচনা চলছে। একটা প্রশ্ন সবাই করছেন, কেন এত গোপনে, কেন এত নিঃশব্দে এলেন এই তালেবান নেতা, নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছেন তিনি, সরকার জানে না, এ কথাটা কেন বলছে? পুলিশের সিটিটিসি ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনবেন, এই সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কেউ জানায়নি, কিন্তু তারা কি বলছেন, তবে তারা নাকি মোল্লা জাওয়ান্দির কার্যক্রম নজরে রাখছেন। যাই হোক, জানা গেছে মোল্লা জাওয়ান্দি গত 21 ডিসেম্বর রাত 11:45 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ঢাকায় অবতরণ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আবু সাইম খালেদ। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন, কে এই আবু সাইম খালেদ? একটি সূত্র জানাচ্ছে আবু সাইম খালেদ হচ্ছেন বর্তমানে হুজির নারায়ণগঞ্জ জেলা আমির। তবে এই দায়িত্বের কথা আবার মিস্টার খালেদ স্বীকার করেন না। গত 26 ডিসেম্বর শুক্রবার মোল্লা জাওয়ান্দি নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু সাইম খালেদের মাদ্রাসায় গেছেন। সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া কারামিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসা ভিজিট করেছেন, কিন্তু খালেদ বলেছেন তিনি মোল্লা জাওয়ান্দিকে আমন্ত্রণ জানিয়ে আনেননি। তিনি নাকি সরকারের মেহমান, তবে সরকারের কার মেহমান সেটা কিন্তু স্পষ্ট করেননি। মোল্লা জাওয়ান্দি এছাড়া রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় তিনি গিয়েছেন। মিস্টার খালেদের মাদ্রাসার কথাটা একটু বলে, এই মাদ্রাসায় আগেও অনেক বিদেশি এসেছেন। আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাজহার সাইদ শাহ সফর করেছিলেন, এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে এই আবু সাইম খালেদ মাস 6 আগে সদল বলে 5-6 জন মিলে আফগানিস্তান ঘুরে এসেছেন এবং তাকে হুজির নারায়ণগঞ্জ জেলা আমির বলে যে সবাই জানেন, তিনি তো সেটি স্বীকার করেন না, কিন্তু ওই পরিচয় তিনি নানান জায়গায় ঘুরে বেরিয়েছেন। সাইম খালেদ দুবাই হয়ে আফগানিস্তান গিয়েছিলেন, উচ্চ পর্যায়ের তালেবান নেতাদের সঙ্গে তখন একাধিক বৈঠক করেছেন এবং সফর শেষে পাকিস্তান হয়ে দেশে ফিরে এসেছেন। গত